ধর্ষণের শিকার হওয়ার বিচার করতে বিলম্ব ঘটায় একমাত্র কারণ হচ্ছে ওই থানার সংশ্লিষ্ট মামলার আয়ও বা তদন্তকারী কর্মকর্তা। যদি এর কারণে কোনোভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই ওই নারী যতদিন এই মামলার তদন্ত কার্য চলবে তার ভরণ পোষণের দায়িত্ব ওই থানা বা ওই আয়ন নিতে হবে। যখন এইটা তার ঘাড়ে পড়বে তখন আশা করি যে এই মামলাটিকে তারা আর বিলম্ব করবে না। যে সালিসি বা সমঝোতার মাধ্যমে যে বিয়েটা হয়, এমনি বাংলাদেশে সবচেয়ে বেশি ডিভোর্সের রেট বেশি। এবং আপনারা জানেন সব কিছুর আইন হইলেও পারিবারিক যে নির্যাতন, সেই নির্যাতনের সবচেয়ে বড় যে ধারাটা সেটা হচ্ছে খোটা নামে একটা শব্দ, মানবিক ব্যাধি খোটা, যেটার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়। আপনি একজন ধর্ষিতা নারীকে বিয়ে করার পরে তার যে পারিবারিক যে হেনস্থা হয়, যেহেতু সে ধর্ষণের পরে সমঝোতায় বিয়ে হয়েছে, তখন কিন্তু সে পরিবার থেকে বিচ্যুতিও হতে পারে না। সুতরাং এই ধরনের আয়োজন করে একটা নারীকে মৃত্যুর মুখে ধীরে ধীরে মেরে ফেলার জন্য আপনারা আগায় দিতে পারেন না। সুতরাং এটা একটা কালো আইন এবং এই সালিসি ব্যবস্থা যারা করবে তাদেরকেও ধর্ষণের সহযোগী হিসেবে মামলায় আনতে হবে। ধর্ষণের শিকার হওয়ার বিচার করতে বিলম্ব ঘটায় একমাত্র কারণ হচ্ছে ওই থানার সংশ্লিষ্ট মামলার আয়ও বা তদন্তকারী কর্মকর্তা। যদি এর কারণে কোনোভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই ওই নারী যতদিন এই মামলার তদন্ত কার্য চলবে তার ভরণ পোষণের দায়িত্ব ওই থানা বা ওই আয়ন নিতে হবে। যখন এইটা তার ঘাড়ে পড়বে তখন আশা করি যে এই মামলাটিকে তারা আর বিলম্ব করবে না। আরও একটি বিষয় বলতে চাই, ধর্ষণের আসামি মামলার যে শাস্তি কার্যকর হয়ে যাওয়ার পরে, ধরেন আমরা মৃত্যুদণ্ড দিই, সশ্রম কারাদণ্ড দিই বা প্রমাণিত হয়ে গেছে সে আসামি শাস্তিটা পাবে, সেই শাস্তিটা মামলা লিপিবদ্ধ থেকে 90 দিনের মধ্যে একটা আইন করে কার্যকরের ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ 90 দিন কার্যকর লিপিবদ্ধ, থানায় মামলা লিপিবদ্ধ হওয়া থেকে ধরে 90 দিনের মধ্যে সেই মামলাটি ডিসমিস করার আইন করতে হবে। এবং এরপরে মামলা ডিসমিস হয়ে যাওয়ার পরে থানা, যদি আপনি ধরেন যে আমাদের যে সামাজিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা একজন ধর্ষিতা নারীর কিন্তু কোথাও জায়গা হয় না, পরিবার থেকে সব জায়গায়, সে সব জায়গায় চাকরি থেকে জীবিকা নির্বাহ থেকে সব কিছুতে তার সমস্যা হয়। সেক্ষেত্রে যদি ধর্ষকের বা যিনি এই কাজগুলো সংগঠিত করেছে সেই সংঘবদ্ধ চক্রের যদি স্থাবর অস্থাবর পারিবারিক কোনো সম্পত্তি থাকে, সেখান থেকে মিনিমাম একটা পার্সেন্টেজ সেই নারীকে জীবিকা নির্বাহ অথবা তার জীবন ধারণের জন্য প্রদান করতে হবে। এতে করে সেই নারী, যেই ধর্ষক পরিবার, সেই পরিবার একটা সামাজিকতার আওতায় আসবে। তাহলে তারা তাদের পুরুষ বা যারা ধর্ষণের যারা এর পিতামাতা, তারা তাদের সন্তানকে সুশিক্ষাটা দিবে, কারণ তার কষ্টে অর্জিত সম্পদ তার সন্তানের জন্য, অন্যের জন্য নয়। সুতরাং পারিবারিক শিক্ষার জন্য হলেও এই আইনটি করা উচিত। এখানে যেহেতু আমরা বলি যে নারী ও পুরুষ সমান অধিকার, সেক্ষেত্রে আমার আরও একটি কথা বলার থাকে, কোনো নারী যদি টাকার বিনিময়ে বা কোনো ইচ্ছায় স্বইচ্ছায় যদি কোনো যৌনকর্ম করে থাকে এবং পরবর্তীতে কাউকে হয়রানিমূলক ধর্ষণ মামলা দেয়, সেক্ষেত্রে নারীর জন্য একটি কঠোর আইন করা উচিত। এবং সেটা হতে পারে অর্থদণ্ড থেকে শুরু করে, যেটা আইন প্রণেতারা সর্বোচ্চ ভালো মনে করে সেই ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। আসলে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো সংজ্ঞা আসলে না বলে শুধু দৃষ্টান্তমূলক শাস্তি বললে হবে না। আপনার আইনে আছে, আপনি আইন শুনলে হয়তো বা 2020 বাংলাদেশের নারী ও শিশু দমন আইনে 2020 এবং 2022-এ যেটা আছে ক, খ এবং ছতে আছে, যে কতে আছে যে একজন নারীর বা শিশু যদি ধর্ষণের শিকার হয়, যদি তার আপনার শরীর বিকলাঙ্গ বা কোনো স্থানে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড অথবা আপনার শাস্তি হিসেবে 1 লাখ টাকা ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। বাট একটা অজ্ঞ হানি হলে সেই নারীর জন্যে সেখানে কি 1 লাখ টাকা আসলে ক্ষতিপূরণ হিসেবে কি দেওয়া কি ঠিক, বা এটা কি কোনো আইনের আওতায় পড়ে? এটা কখনোই পড়ে না। আমাদের কথা হচ্ছে আইন যেটা আছে, এই টাকার আইনটা বাদ দিয়ে যে আইন যেটা আছে সেটাই থাকবে, তবে সেটাকে মামলা লিপিবদ্ধ থেকে ধরে 90 দিনের মধ্যে কার্যকরের একটা আইন প্রণয়ন করতে হবে। এবং যদি মামলা বিলম্বিত করা হয় এবং সেতে যদি সেই মামলার তদন্তকারী কর্মকর্তা বা কারো নাম কথা আসে যে কালক্ষেপণ করা হচ্ছে এই 90 দিনের বেশি, ততদিনের অধিক সেই মামলার সময় সেই নারীর ভুক্তভোগীর জীবিকা নির্বাহের যে ব্যবস্থাটা আছে সেই তদন্তকারী কর্মকর্তার করতে হবে।